সংসারে আপনি প্রতিজ্ঞা করুন যে কারোর কোনো হাঙ্গামাতে থাকবো না, গোলমালে যাব না, নির্বোধ হয়ে থাকবো। দেখবেন তা কিছুতেই পারবেন না, মানে আপনাকে তা পারতে দেবে না। লোকের স্বভাব হচ্ছে অকারণে বিরক্ত করা। লোককে সেটা যদি বুঝিয়ে দেন যে আপনি বিরক্ত হচ্ছেন হাবে ভাবে, আবার তা বোঝালে হবে না, বলে বোঝাতে হবে, তবেই হবেন অতি ভদ্র লোক। আর যদি ভদ্রতার খাতিরে কিছু না বলেন, তাহলে সারা জন্ম আমার মতো মুখ বুজে পড়ে মার খান আর ঝঞ্ঝাট পোয়াতে থাকুন। আমার হয়েছে মশাই বিপদ, যত নির্বোধ হয়ে একপাশে পড়ে থাকতে চাই তত বিরোধ বাড়ে। মানে দেখলাম সমস্ত সংসার আমাকে নির্ঝঞ্ঝাটে থাকতে দেবে না বলে প্রতিজ্ঞা করেছে। একটা দিনের শুধু ব্যাপার শুনুন। সকালবেলা উঠে গোরস্থ লোক, একটু বাড়ির কাজকর্ম সারতে হয়, খুব ব্যস্ত। ঠিক সেই সময় এলেন একজন পরিচিত বন্ধু আড্ডা দিতে। তিনি বেশ ভালো রকম জানেন আমার অবস্থা। একটু পরেই অফিস যাব, বাজার করতে হবে, কন্ট্রোল থেকে চাল ডাল আনবো। ঠিক সেই সময় তিনি এলেন আপ্যায়িত হতে। বসলেন তো ওঠেন না, কারণ তার তারা নেই। এদিকে দেখছেন আমি উসখুস করছি, একটু ভদ্রতায় বাঁচছে বলতে যে আপনি উঠুন, তার বয়ে যাচ্ছে। আমি উসখুস করছি, একটুতেই অন্যমনস্ক হয়ে পড়ছি, হু হু করে কথার জবাব দিচ্ছি, তবু তিনি নির্বিকার। শেষকালে বাধ্য হয়ে উঠে পড়লুম আর চক্ষু লজ্জার মাথা খেয়ে দেতো হাসি হেসে বলে ফেললুম, আচ্ছা তাহলে উঠি, ওই আবার অফিস যেতে হবে। তারা আছে বুঝি। এতক্ষণে তিনি হৃদয়ঙ্গম করলেন যে আমার তারা আছে, তা পূর্ণভাবে নয়, আংশিক। কারণ দণ্ডায়মান হয়ে তার আবার কথা চলল, হ্যাঁ তাহলে আর আপনাকে ধরে রাখবো না, তবে একটা কথা, সেই ঘনশ্যামের ছেলেটা আজকাল কি করছে? অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। সুরেন্দ্রের মামির শুনলাম খুব অসুখ, সেদিন দেখলুম ট্রামে চলেছে, চেহারাটা খারাপ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি তখন পায়ে পায়ে গিয়ে বাড়ির ভেতর থেকে কয়েকটা জবাব ছাড়লুম এবং শেষকালে আর উত্তর দিলুম না। শূন্য দরজার দিকে চেয়ে তিনি এতক্ষণে আচ্ছা চলি, আর একদিন আসা যাবে বলে এগুলেন। বুঝুন আক্কেল, বলুন এর প্রতিকার কি? এদিকে তো 8টা বেজে গেল, কখন রেশন আনবো আর বাজার করব, অথবা দ্রুত স্নান আর তার চেয়ে দ্রুত হনটনের ট্রাম ডিপোয় গমন। ইচ্ছে একটু বসে যাওয়া, তাও সেখানে পৌঁছে দেখলুম সেই ইচ্ছেটায় আপিস টাইমে কাবার হয়ে গেলে হয়তো পূরণ হতে পারে। সমস্ত ভর্তি। মাত্র সামনের সিটে একজন হোমরা চেহারা ভদ্রলোক বসে আছেন, তার পাশেই খালি দেখে বসলুম, কিন্তু পরে বুঝলুম কাজটা ভালো করিনি। কোম্পানি দুটি লোকের বসবার জন্যে মাপ করে সিট তৈরি করেছিলেন, কিন্তু আমার পরবর্তী আরোহী মহাশয়ের যা ইচ্ছে নয় বলে তিনি আগের দখিলদার হিসেবে বেঞ্চে বসে আছেন। সোজা হয়ে বসলে পার্শ্ববর্তী লোকটির যে একটু স্বাচ্ছন্দ্য ও সুবিধে হতে পারে, এখানেই তার আপত্তি। কোনো ক্রমে বসলুম। ভেবেছিলুম একজন পাশে বসলে হয়তো ভদ্রলোক করুণা করে একটু সোজা হবেন, কিন্তু তার বই গেছে অসার। ফলে আমার শরীরের অর্ধভাগ শূন্যে রইল, বাকি 1 ইঞ্চি পরিমাণ জায়গা ঠেকানো। একবার একটু ভদ্রতার ইঙ্গিত জানাবার জন্য ঈষৎ একটু ঠেলা দিলুম। তিনি মিক্সচারের শিশি নাড়ার মতো নিজের দেহটাকে সেই স্থানে একটু নেড়ে নিলেন, যেন জানালেন, এই তো তোমার কথা রেখেছি বাবু, আর চালিও না। যেভাবে তিনি বসেছিলেন তা দেখলে মনে হয় যেন ভদ্রলোক তার বৃত্তিতত্ত্ব জমিদারিতে তাকিয়া হেলান দিয়ে একটু পরেই আলবেলা টানবেন বোধ হয়। হঠাৎ উঠেই বা দাঁড়াই কি করে, বলি বা কি, একটা হাস্যপদক অবস্থার মধ্যে নিজেকে নিপতিত করার প্রবৃত্তি আমার হলো না। ভদ্রতার খাতিরে কিছু বলতে না পেরে সামনে
জিমন্যাস্টিকের কসরত করতে করতে একটা উড়ুর ওপর ভর দিয়ে ডিপো থেকে 5 মাইল মনে করুন আপিসে এলুম। কি ঝঞ্ঝাট বলুন তো। একটি ফাউন্টেন পেন আছে, 5 বার সারিয়ে হয়তো লিখছি। ঠিক সেই সময় প্রত্যেকের কলমটি দরকার এবং কলমটি অপরে বলে সেটিকে চাপ দিয়ে লেখা চাই তাদের। 2 দিন পরে চাপের চোটে সব গেল ঢলঢল হয়ে। বাঙালির মুঠোর মধ্যে কিছু আঁটো সাঁটো থাকবার জো আছে? এত চাপ সইবে কেন? তা সর্ব হয়ে সময় লক্ষ্যে কি বলা যায় যে, মশাই একটু আলতো চাপ দিন? কি ঝঞ্ঝাট বলুন তো। যদি না দিই লোকে বলবেন একবার দিলে কি ক্ষয়ে যাবে, কিন্তু ওদিকে যে দিতে দিতে ক্ষয়ে গেলুম সেটা বুঝছেন কি? সিগারেট আজকাল গুরুজনের সামনে খাওয়া ভালো, কারণ তারা চাইবেন না। কিন্তু বন্ধু বান্ধবদের সামনে প্যাকেট খোলার জো আছে? আড়ালে খুলে খান, তখনই শুনবেন দেখি একটা ভাই। কেউ আবার তাও বলেন না, শুধু 2 আঙুল বাড়িয়ে দেন, অর্থাৎ তাতে সিগারেটটা পড়িয়ে দাও এইভাবে। বুঝুন ব্যাপার। মাইনের টাকা নিয়ে বাড়ি এসেছি। 3 জন মহাবিপদগ্রস্ত হয়ে উদ্ধারের জন্যে আমার কাছে ছুটে এলেন, কিছু ধার দাও। 3 দিন পরেই ফিরিয়ে যাব। তা যদি দিই ভদ্রতার বোধে, আর যদি দিই বাড়িতে কুরুক্ষেত্র হয়। অত্যন্ত চুপি চুপি দিলুম এবং বলে দিলুম, ভাই সংসারের খরচ থেকে দিচ্ছি। তারা আমায় এমন আশ্বাস দিয়ে গেলেন যেন এই যাব আর চলে আসব, এই রকম ভাব। আজও তারা আসছেন। আমি বসে আছি। মাস সাথে কেটে গেছে। গিন্নির সঙ্গে নানান তালগোল করে আজও হিসেব মেলাতে পারছি না। বুঝুন ঝঞ্ঝাট। সেদিন নতুন 2খানি রেকর্ড কিনে নিয়ে এলাম। পাশের বাড়ির চক্রবর্তী মশাই শুনলেন, অতএব তার বাড়িতে একবার সেগুলি শোনানো চাই। মেশিন, রেকর্ড, মাই পিন সব চলে গেল। মাস 2 পরে অবশ্য ফিরেও এলো, একদম নতুনভাবে। সমস্ত মনে করুন প্লেন হয়ে গেছে। তার জন্যে চক্রবর্তী মহাশয়ের বিন্দুমাত্র লজ্জার কারণ নেই। বরং চক্রবর্তী মহাশয় বললেন, নিনমশাই আপনার যন্তর ফিরিয়ে। ছেলে পুলগুলো দিনরাত যখন তখন বাজিয়ে একেবারে কান ঝালাপাড়া করে দিলে, তাই আমি আজ জোর করেই টেনে নিয়ে এলুম। অর্থাৎ এই বিরক্তিকর যন্ত্রটা আমি যেন মাথার দিব্যি দিয়ে তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলুম। তিনি আজ তো আর হাতে সমর্পণ করেছেন, কিন্তু যখন তার সমর্পণ করেছেন তখন প্রাণপণ চেষ্টা করেও তার আওয়াজ বার করা গেল না। যদি বলেন দাও কেন, খুব ভালো কথাই বললেন, আমায় তো ভদ্রতা রেখে সমাজের 5 জনের সাথে বাস করতে হবে, থাকলে না বলি কি করে? 181 জন বন্ধু বই কেনেন না, চেয়ে পড়েন। আমি আহাম্মক, আমি কিনি। তারা পড়তে নিয়ে যান আর তারপর বাড়িতে সাজিয়ে রেখে দেন। যারা আবার তার মধ্যে সমঝদার লোক, তারা আবার সেগুলি যে কত ভালো লেখা তা পড়াতে তাদের অন্যান্য বন্ধুদের কাছে চালান করে দেন। আমি তার বছরখানেক পরে পুরনো বইয়ের দোকান থেকে আমারই নাম লেখা বই কিনে নিয়ে আসি। যদি না দিই তাহলে বন্ধুত্ব থাকে না। মেয়ে গান শেখে, একটি হারমোনিয়াম কিনেছিলুম, কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সেটির সুর এত পছন্দ যে কিনা স্তক্তা আমার বাড়ি থাকে না, তাদের বাড়িতেই ঘোরে। একবারটি চাইলে তো না বলা যায় না, দিতে হয়। ফলে সেটির বর্তমান অবস্থা হয়েছে শোচনীয়। এখন সেটি থেকে বেলো করলে আর আওয়াজ বেরোয় না, দীর্ঘশ্বাস বেরোয়। বলুন দেখি কি ঝঞ্ঝাট। আমি করি কি? সকালবেলা কাগজ আসে, তা পাশের বাড়ির মিত্তির মশাই আর বাড়ির 1 কাপ চা খেয়ে নিয়ে যান। ট্রামে খবরের কাগজটা পড়ি, তাও নির্ঝঞ্ঝাটে পড়বার জো আছে। ঠিক পাশের লোকটির সেটি দরকার। স্যার, গাইগুলি দেবেন 1খানা পাতা।
বুঝুন। আমি জানি আপনারা বলবেন, কেন ক্ষয়ে যাবে কি? না, ক্ষয়ে যাচ্ছে না কারোরই কিছুই। কারণ এদিকে আমি যে অক্ষয়চন্দ্র শর্মা হয়ে বসে আছি।